আইনি প্রক্রিয়ার মাধ্যমে মামলামুক্ত তারেক রহমান গ্রহণ করেননি অন্তর্বর্তী সরকারের নির্বাহী আদেশের প্রস্তাব। 25 ডিসেম্বর দেশে ফিরছেন নিরপরাধ ব্যক্তি হিসেবে। 53টি ব্যাংক হিসাবে 8 বছরের লেনদেন 127 কোটি টাকা। হাদিকে হত্যার আগে বিপুল অঙ্কের অর্থ জমা ও উত্তোলন শুটার ফয়সালের অবৈধ লেনদেনের তথ্য খুঁজছে সিআইডি। বগুড়ার দুপচাচিয়ায় শোরুম থেকে অপহরণের শিকার ব্যবসায়ীর মরদেহ উদ্ধার। অস্ত্রের মুখে তুলে নেওয়া হয় মাইক্রোবাসে। শ্বাসরোধে হত্যার পর ফেলে রাখা হয় আদমদীঘিতে। নির্বাচনের আগে সিম সংখ্যা আরও কমানোর সিদ্ধান্ত সরকারের। এক এনআইডিতে কেনা যাবে সর্বোচ্চ 5টি। 1 জানুয়ারি থেকে কার্যকর, আপত্তি মোবাইল অপারেটরদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। মামলা প্রত্যাহারে তারেক রহমানকে প্রস্তাব দিয়েছিল অন্তর্বর্তী সরকার, কিন্তু দলের লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে হওয়া মামলা প্রত্যাহার না হওয়ায় নিজেকে মামলামুক্ত করতে আইনি পথ বেছে নেন তারেক রহমান। দেশের কোনো আদালতে তার বিরুদ্ধে মামলা না থাকায় প্রায় 18 বছর নির্বাসিত জীবন শেষে নিরপরাধ ব্যক্তি হিসেবেই দেশে ফিরছেন তিনি। যদিও এর নেপথ্যে আছে দীর্ঘ আইনি লড়াই ও রাজনৈতিক সংগ্রাম। বিএনপির দুজন আইনজীবীর সঙ্গে কথা বলে রিপোর্ট করেছেন আফজাল হোসেন। 2007 সালের 7 মার্চ মইনুল রোডের বাসা থেকে গ্রেফতার করা হয় বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে। এরপর অজ্ঞাত স্থানে আটকে রেখে চোখ বেঁধে 18 ঘন্টা অমানসিক নির্যাতন চালানো হয় তার ওপর। ওই বছরের 28 নভেম্বর আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে অমানবিক নিপীড়নের বর্ণনা তুলে ধরেছিলেন তিনি। রিমান্ড, নির্যাতন, 554 দিন বা 18 মাস কারাভোগের পর 2008 সালের 3 সেপ্টেম্বর জামিন পান তিনি। 11 সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে লন্ডনে যান তারেক রহমান। লন্ডনে যাওয়ার পরও তার উপর থামেনি মামলার খড়গ। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে 13টি এবং আওয়ামী লীগ সরকারের আমলে তার বিরুদ্ধে 72টি মামলা হয়। এর মধ্যে অন্তত 5টি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড সহ বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয় তাকে। এমনকি গণমাধ্যমেও তার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞাও দেওয়া হয় আদালতের মাধ্যমে। গত বছরের 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর একে একে সব মামলা থেকে খালাস পান তারেক রহমান। বিএনপির আইনজীবীরা বলছেন, নির্বাহী আদেশে মামলা থেকে মুক্ত করার প্রস্তাব দেয়া হয় অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, কিন্তু সেটি গ্রহণ না করে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই মামলামুক্ত হন তারেক রহমান। সরকারও তাকে অফার দিয়েছিল যে মামলাগুলো প্রত্যাহারের ব্যাপারে। আইন, আদালত এবং সংবিধানের প্রতি যে ওনার একটা শ্রদ্ধা, আনুগত্য, এটা একটা দৃষ্টান্ত বাংলাদেশে। তিনি চাইলেই পারতেন, কিন্তু তিনি আইনি প্রক্রিয়ার প্রত্যেকটা মামলা থেকে তিনি বেকসুর খালাস হয়েছেন। দলটির আইনজীবীরা আরও জানান, তারেক রহমান নিরপরাধ ব্যক্তি হিসেবেই দেশে ফিরছেন, যদিও এর নেপথ্যে রয়েছে দীর্ঘ আইনি লড়াই ও রাজনৈতিক সংগ্রাম। তার হাত পা ভেঙে চুরে চুরমার করে দিয়েছে, মেরুদণ্ডের হাড় পর্যন্ত ভেঙে দিয়েছিল। সেই সময় তার বিদেশে যাওয়া ছাড়া চিকিৎসার জন্য আর কোনো পথ ছিল না। আইনগতভাবেই তিনি বিদেশে গিয়েছেন, পালিয়ে যান নাই। উনি একদম নিরপরাধভাবেই তিনি দেশে আসছেন এবং আমাদের কোর্টের বিভিন্ন অবজারভেশন আছে যে সোশ্যাল স্টিগমা যেটা হয়েছিল সেটা পর্যন্ত মহামান্য আদালত তুলে নিয়েছেন। প্রায় 18 বছরের নির্বাসিত জীবন শেষে 25 ডিসেম্বর দেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন তারেক রহমান। অংশ নেবেন জাতীয় নির্বাচনে। দেশের রাজনীতিতে যখন বিশৃঙ্খলা, বিভাজন, তখন তার নেতৃত্বে গণতন্ত্র ইতিবাচক ধারায় ফিরবে বলে মনে করছেন বিএনপির আইনজীবী নেতারা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। কারওয়ান বাজার, তেজগাঁও ট্রাক স্ট্যান্ড আর মহাখালী বাস টার্মিনালের ধকলে বসবাস অযোগ্য হয়ে উঠেছে ঢাকা 12 আসন। চাঁদাবাজি, ফুটপাত দখল, ছিনতাই আর যত্রতত্র মাদকের আখড়ায় বিপর্যস্ত জনজীবন। গ্যাস সংকট, জলাবদ্ধতা সহ নানা নাগরিক সমস্যা তো আছেই। নির্বাচনের মাধ্যমে সমস্যা থেকে মুক্তির আশায় রয়েছেন ভোটাররা। প্রার্থীরাও দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। বিস্তারিত শফিকুজ্জামান রুবেলের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন সোহাগ ও ড্রোনে জাকারিয়া জয়। নেতা যদি চাঁদাবাজি তো সাধারণ মানুষ কি করবো? আমরা এখানে 50 বছর আমরা কিছুই পাই নাই। নেতা চরিত্র ভালো হইতে হইব, গাঁজা মাদক এর থেকে দূরে থাকতে হবে।
রাজধানীর গুরুত্বপূর্ণ সংসদীয় আসন ঢাকা 12, তেজগাঁও শিল্পাঞ্চল, কারণবাজার, হাতিরঝিল ও বিজয়নগর নিয়ে গঠিত এই আসনটি নানা সমস্যায় জর্জরিত। সবচেয়ে বড় ভোগান্তির নাম তেজগাঁও ট্রাক স্টেশন। স্থানীয়দের ভাষায় এটি যেন একটি টিউমার, যার কারণে দীর্ঘদিন ধরেই যানজট ও পরিবেশ দূষণে নাকাল বাসিন্দারা। কারওয়ান বাজারের সিন্ডিকেট ও চাঁদাবাজি বহুদিনের আলোচিত বিষয়। রেলগেট এলাকায় প্রকাশ্যে চলে মাদকের বেচাকেনা। বিজয় সরণি প্রান্তে ছিনতাই সন্ত্রাসে আতঙ্ক। অভিযোগ রয়েছে প্রকাশ্যে অবৈধ কার্যক্রম চললেও নেই থামানোর উদ্যোগ। সমাধানে বহুবার জনপ্রতিনিধি ও নেতাদের আশ্বাস পেলেও বাস্তবে কোনো ব্যবস্থা না নেয়ায় হতাশ ভোটাররা। সাদাবাজি বাড়িয়ে দিতে আছে, ভাড়া বাড়িয়ে দিতে আছে। আমরা চাই যে সাদা মুক্ত একটা দেশ, কোনো দুর্নীতি থাকবো না, সলিডভাবে দেশ চালাইবো, এরকম আমরা যোগ্যটা নেতা চাই। ভালো মানুষ যে যার লোভ থাকবে না, এই ধরনের মানুষ পেলে হয়তো আমরা সামনে ভোট দিব, আর নাইলে আমাদের ভোট দেওয়ার কোনো প্রশ্নই আসে না। ঢাকা 12 আসনে সম্ভাব্য প্রার্থী তালিকা লম্বা হলেও আলোচনায় রয়েছেন বিএনপির সাইফুল আলম নীরব, জামায়াতের সাইফুল আলম খান মিলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক ও এনসিপির নাহিদা সারোয়ার নিভা। নির্বাচিত হলে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম কবর দেওয়ার অঙ্গীকার করেন ধানের শীষের প্রার্থী। দাঁড়িপাল্লা প্রার্থীও বলছেন বরদাস্ত করা হবে না অবৈধ কার্যক্রম। চাঁদাবাজিটা বন্ধ হয় নাই, চাঁদাবাজ পরিবর্তন হয়েছে। দিস শুড বি অ্যাড্রেসড। আমরা দুর্নীতিকে লাল কার্ড দেখাতে চাচ্ছি এবং আমরা নিজেরা দুর্নীতি করব না। আমরা যখন দুর্নীতি করব না তখন আমরা মেশিনারিকে দুর্নীতি করার উদ্যোগ গ্রহণ করা আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে আসবে। চাঁদাবাজ কিন্তু কোনো দলের না, চাঁদাবাজটা কিন্তু তাদের এক আলাদা দল। আল্লাহ পাক যদি বিএনপিকে ক্ষমতা আনেন, আমাকে যদি এই এলাকা আল্লাহ পাক কবুল করেন, ইনশাল্লাহ চাঁদাবাজের কোনো অস্তিত্ব এলাকা থাকবে না। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী বলছেন অর্থলোভ সামলাতে পারলে চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাস থেকে মুক্তি সম্ভব। আর এনসিপি প্রার্থী বলছেন ভোগের নয় ত্যাগের রাজনীতিতেই আছে সমাধান। এই যে পুরাতন রাজনীতির দুষ্টচক্র, এগুলো আমি ভাঙবো। ভোটাররাই ডিসাইড করবে যে সব রাজনীতিবিদই এসে আমাদের কাছে বলছে বা সব প্রার্থী বলছে কোন প্রার্থী কেমন। সংকট তৈরি করেন অল্প কিছু মানুষ, কিন্তু ভুক্তভোগী প্রায় হাজার হাজার মানুষ। আমার মনে হয় কোনো ভালো উদ্যোগ নিলে প্রথমে হয়তো কিছু বাধা আসবে। সাধারণ ভোক্তা, সাধারণ ব্যবসায়ী, সাধারণ মানুষ সবাই নিশ্চয়ই সংকটের সমাধানই চাইবেন। ঢাকা 12 আসনে ভোটার রয়েছেন 3,33,112 জন। এবার পরিবর্তনের আশায় তাকিয়ে তারা। সমস্যায় জর্জরিত ঢাকা 12 আসন। জবাবদিহিনতার সংস্কৃতি, দায়বদ্ধহীন রাজনীতি আর অর্থলিপ্সা এসব সমস্যা সমাধানে বড় বাধা। তাই প্রতিশ্রুতি আর আশ্বাসের বাইরে গিয়ে কে করবেন বাস্তবভিত্তিক সমাধান, সেদিকেই তাকিয়ে এই আসনের ভোটাররা। শফিকুজ্জামান রুবেল, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচন ঘিরে শেরপুর 3 আসনে প্রার্থীদের দৌড়ঝাঁপ। বিএনপির একাধিক মনোনয়ন প্রত্যাশী মাঠে থাকলেও একক প্রার্থী হিসেবে দলের গ্রিন সিগন্যাল পেয়েছেন সাবেক 3বারের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। এদিকে জামাত, এনসিপি ও ইসলামী আন্দোলনের একক প্রার্থীও মাঠে বেশ সরব। ভোটাররা বলছেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ পেলে যোগ্য প্রার্থীকে বেছে নেবেন তারা। শহীদুল ইসলাম হীরার তথ্য ও বাবু চক্রবর্তীর তোলা ছবিতে রিপোর্ট। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শেরপুর 3 আসনে চায়ের দোকান থেকে শুরু করে হাটবাজার সর্বত্রই নির্বাচনী ডামাডোল। এ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়ে মাঠে সক্রিয় জেলা বিএনপির সাবেক সভাপতি ও 3বারের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল। জামায়াতে ইসলামীর একক প্রার্থী হিসেবে প্রচারণা চালাচ্ছেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল। এদিকে জুলাই আন্দোলনের নেতৃত্ব দেয়া তারুণের দল হিসেবে মাঠে আছেন এনসিপি থেকে মনোনয়ন প্রত্যাশীরা। সম্ভাব্য প্রার্থীরা সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক অনুষ্ঠান এমনকি খেলাধুলার নানা আয়োজনে অংশ নিয়ে জনগণের দোয়া ও সমর্থন চাইছেন। করছেন আলাদা আলাদা রাজনৈতিক কর্মসূচিও। তবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ পেলে যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন ভোটাররা। সকল দলের অংশগ্রহণমূলক একটা নির্বাচন হলে এটা দেশের জন্য ভালো, দেশের জনগণের জন্য ভালো। আমরা একজন সৎ, দক্ষ, আদর্শ এবং দুর্নীতিমুক্ত যে দেশ এবং জনগণের স্বার্থে কাজ করব, এ ধরনের লোক চাই। সুষ্ঠুভাবে নির্বাচন আনেন, যেন আমার ভোট আমি ইচ্ছাকৃতভাবে যাকে খুশি তাকে দিতে পারি। একজন যোগ্য ব্যক্তিকে ভোট দেব এবং আমাদের ভোট আমরা নিজেরাই দেব। রাজনৈতিক মতবিরোধ থাকলেও অবাধ, নিরপেক্ষ ও প্রতিযোগিতামূলক নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে একমত প্রার্থীরা। জনগণ আমাদের নতুন একটা পরিবর্তন চায়। এই 54 বছরে যে রাজনীতি এরা দেখেছে, এই রাজনীতি থেকে এরা মুক্তি চাই। আমরা এই নির্বাচনটাকে ফ্রি ফেয়ার করার জন্য আমাদের পক্ষ থেকে যা যা ভূমিকা রাখা দরকার আমরা রাখবো। শ্রীবর্দী ঝিনাইগাতীর
একটি প্রকট সমস্যা বন্য হাতির আক্রমণ, সে বন্য হাতি থেকে প্রতিহত করার জন্য স্থায়ীভাবে ব্যবস্থা গ্রহণ করব। শ্রীবর্দী ঝিনাইগাতি নিয়ে গঠিত শেরপুর ৩ আসনে তৃতীয় লিঙ্গের ৭ জন সহ ভোটার ৪,০২,০২৯ জন। এই আসনে ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় কেন্দ্রের সংখ্যা ১২৮টি। সময় সংবাদ, শেরপুর। ওসমান হাদিকে হত্যার ৩ মাস আগে ১,৭৬,০০,০০০ আর ১ মাস আগে ৬৫ লাখ টাকা দুটি ব্যাংক হিসাবে জমা দেয় শুটার ফয়সাল ও তার স্ত্রী। মিশন বাস্তবায়নের আগে ৬৫ লাখ বাদে বাকি টাকা তুলে নেয় তারা। হত্যার আগে এত টাকা কেন লেনদেন করেছিল ফয়সাল, এখন তা খতিয়ে দেখছে আইন শৃঙ্খলা বাহিনী। সিআইডি প্রধান জানান, ফয়সাল ও স্বার্থ সংশ্লিষ্টদের অবৈধ লেনদেন খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। মাসুদুর রহমানের রিপোর্ট। নির্বাচনের তফসিলের পরদিন ১২ ডিসেম্বর ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে গুলি করার পর থেকেই আলোচনায় শুটার ফয়সাল করিম মাসুদ। হত্যার ঘটনায় নাম আসার পরপরই তার সব ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। ফয়সালকে গ্রেফতার চেষ্টার পাশাপাশি তার স্ত্রী সামিয়া ও স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের অর্থের খোঁজে নামে সিআইডি। ১৪টি ব্যাংকে খোঁজ মেলে ৫৩টি হিসাবের, যেখানে ২০১৭ থেকে ৮ বছরে লেনদেন করা হয়েছে ১২৭ কোটি টাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি করা শুটার ফয়সালের ৫৩টি ব্যাংক হিসেবে তথ্য পেয়েছে সিআইডি। এসব ব্যাংক হিসেবে কত টাকা জমা ছিল, কত টাকা উত্তোলন হয়েছে, কারা কারা এইসব ব্যাংক হিসেবে জমা দিয়েছে, সবকিছু আজকে তুলে ধরার চেষ্টা করব আমরা। ব্যাংক এশিয়ার আদাবর রিং রোড শাখাতেই সন্ধান মেলে সবচেয়ে বেশি ১৯টি হিসাবের, সেখানে প্রায় ৫০ কোটি টাকা লেনদেন করেছে ফয়সাল ও তার বিভিন্ন প্রতিষ্ঠান। ক্যামেরার সামনে কথা বলতে না চাইলেও শাখা ব্যবস্থাপকের দাবি বেশিরভাগ হিসাবই সচল নেই। এমনি তো লেনদেন ছিল না এখানে। আমরা যখন করতে যাই ডটম্যান, তখনই দেখেছি এটা অলরেডি বন্ধ। ৬ মাসের বা বেশি লেনদেন না হলে আমি অপারেটিভ বলি। ৮ বছরে ১২৭ কোটি টাকার লেনদেন হলেও হাদিকে হত্যার ৩ মাস আগে ১,৭৬,০০,০০০ টাকা আর ১ মাস আগে ৬৫ লাখ টাকা দুটি ব্যাংক হিসেবে জমা দেয় ফয়সাল ও তার স্ত্রী। মিশন বাস্তবায়নের আগে ৬৫ লাখ টাকা বাদে বাকি সব টাকায় তুলে নেয় তারা। হত্যার আগে এত টাকা উত্তোলনের কারণ কি? এটা আমরা খুব নিবিড়ভাবে সিআইডি তদন্ত করছে যে তার সাথে অন্য কোনো বিহাইন্ড দ্য স্ক্রিন কোনো গ্রুপ, বড় গ্রুপ জড়িত ছিল কিনা, কারা কারা কোথায় থেকে সে টাকা পেয়েছে, তার কি মিশন ছিল, তার কি ভিশন ছিল, এই সব কিছু নিয়ে আমরা কাজ করছি এবং যথাসময়ে আমরা এগুলোকে উদ্ঘাটিত করব। সন্ধান পাওয়া ৫৩টি হিসাবের মধ্যে ২২টি হচ্ছে ফয়সালের ৮টি প্রতিষ্ঠানের। ব্যাংক হিসাবের তথ্য অনুযায়ী রাজধানীর বাংলা মোটরের রূপায়ণ ট্রেড সেন্টারে থাকার কথা লিডস ট্রেনিং অ্যান্ড কনসাল্টিং লিমিটেড, কিন্তু সেখানে গিয়ে দেখা যায় ১.৫ বছর আগেই সব গুটিয়ে নিয়েছে ফয়সাল। এদের সম্ভবত আপনার কোনো একটা নিয়ে কাজ করতো, স্কিল ডেভেলপ বা এই ধরনের কিছু একটা ট্রেনিং এর মতন আর কি। প্রায় ১ বছর হয়ে গেছে ওরা নাই এখানে। রাজধানীর আদাবরের বায়তুল আমান হাউজিংয়ে ফয়সালের অ্যাপলসফট আইটি, আইকন সফটওয়্যার সহ ৩টি প্রতিষ্ঠানের ঠিকানা। সেসব স্থানে গিয়েও মেলেনি প্রতিষ্ঠানগুলোর হদিস। টাকা পয়সা নিয়ে নাকি একটা গ্যাঞ্জাম হয়েছিল, সেটা হচ্ছে আপনার প্রায় ডিসেম্বরের দিকে, আর ফেব্রুয়ারিতে আবার নতুন করে ভাড়া দিল। সিআইডি প্রধান জানান, ফয়সাল ও তার স্বার্থ সংশ্লিষ্ট সবার অবৈধ লেনদেনের তথ্য খুঁজে বের করা হচ্ছে, ছাড় পাবে না কেউই। ফয়সাল করিম মাসুদ, তাদের যে অ্যাসোসিয়েট যারা আছে, তাদের আমরা এ পর্যন্ত ৫৩টি অ্যাকাউন্ট পেয়েছি বিভিন্ন ব্যাংকে। এতে ১২৭ কোটি টাকার লেনদেন আমরা তথ্য পেয়েছি, প্রায় ৬৫ লক্ষ টাকার মতো। এটা অলরেডি আমরা রাষ্ট্রের অনুকূলে কনফিসকেট করার জন্য, বাজেয়াপ্ত করার জন্য যে আইনি প্রক্রিয়া, সেটি আমরা শুরু করেছি। এছাড়া ফয়সালের ব্যাংক হিসাবে থাকা অর্থ বাজেয়াপ্তের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সিআইডি। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন ভবনে ডিসি, এসপি, আঞ্চলিক ও জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে বসেছে নির্বাচন কমিশন। সেখানে সূচনা বক্তব্য রাখছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সরাসরি যাচ্ছি সেখানে। এটা আমাদের দায়িত্ব। উই ক্যানট অ্যাফোর্ড টু ফেল ইন আওয়ার রেসপন্সিবিলিটি। এখানে আমাদের আর কোনো সুযোগ নাই, ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নাই। আপনারা ভালো থাকলে, আপনারা ভালো কাজ করলে আমি ভালো থাকি এবং আমি আরামে ঘুম হয়। আপনারা যদি ভালো না থাকেন, আপনারা যদি ভালোভাবে কাজ না করেন, আমার ঘুম হারাম। রাত্রে শুয়ে শুয়ে চিন্তা করি আগামীকাল আমার কাজ কি হবে। যখন দেখি যে আমার যারা সত্যিকার অর্থে ফিল্ড ফোর্সেস, যারা এসসিইসি আমার অথরিটি ততক্ষণই কাজ করবে যতক্ষণ আপনারা কাজ করবেন। আপনারা কাজ না করলে আমার অথরিটি কাজ করবে, ইট উইল নট ওয়ার্ক, দি সিস্টেম উইল ফেল।
এই সিস্টেমটাকে ধরে রাখা, সিস্টেমটাকে চালু রাখা এবং সিস্টেমটা যাতে ডেলিভার করতে পারে সেই ব্যবস্থা করা, এইটার সম্পূর্ণ দায়িত্ব আপনাদের। ইউ আর অল রেসপন্সিবল পিপল। আপনাদেরকে আমার বুঝিয়ে বলার দরকার নেই। আপনারা আপনাদের অধীনস্থদেরকে পরিচালনা করেন আইন কানুনের মাধ্যমে। সুতরাং আমার বুঝিয়ে বলার দরকার নেই। আমি আশা করব আমরা সবাই মিলে ইনশাল্লাহ যে দায়িত্ব, গুরু দায়িত্ব আমাদের কাঁধে এসে পড়েছে, এই দায়িত্ব ডেলিভার করার, ডিসচার্জ করার যে দায়িত্ব আমাদের উপরে এসে পড়েছে, আমরা ইনশাল্লাহ সবাই মিলে এটা পরিপালন করব। বগুড়ার দুপচাচিয়ায় অস্ত্রের মুখে অপহরণের শিকার লোটো শোরুমের স্বত্বাধিকারী পিন্টু আকন্দের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত রাত ৩টার দিকে আদমদিঘি উপজেলার কুমারপাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, অপহরণের পর শ্বাসরোধে পিন্টুকে হত্যার পর মরদেহ ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। এর আগে সোমবার রাত ৯টার দিকে সাদা রঙের একটি মাইক্রোবাস দুপচাচিয়া লোটো শোরুমের সামনে আসে। মাইক্রোবাসটি থেকে ৪ জন বেরিয়ে আসে। তাদের মধ্যে একজন পিন্টুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে শোরুম থেকে টেনে বের করে। পরে বাইরে থাকা বাকিরা সহ পিন্টুকে সাদা মাইক্রোবাসে তুলে বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়ক ধরে আদমদিঘির দিকে যায়। দুর্বৃত্তদের সবার মুখ ঢাকা ছিল। অপহরণের শিকার পিন্টুর বাড়ি নওগাঁ জেলার রানীনগর উপজেলায়। পুলিশ বলছে, ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। এই মুহূর্তে বগুড়ার দুপচাচিয়া থানায় আছেন সহকর্মী আব্দুল আওয়াল। সরাসরি যাচ্ছি তার কাছে। বগুড়া দুপচাচিয়ায় প্রকাশ্যে একজন ব্যবসায়ীকে অস্ত্র থেকে অপহরণের পরে শ্বাসরোধ করে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাত ৯টা ৭ বগুড়ার দুপচাচিয়া সিও অফিস বাস স্ট্যান্ড থেকে আসলে এই যে লোটো শোরুমের স্বত্বাধিকারী রয়েছেন পিন্টু আকন্দ, তাকে কিন্তু দুর্বৃত্তরা প্রায় ৪ থেকে ৫ জন একটি সাদা রঙের হাইস মাইক্রো বাসে করে এসে যেই পিস্তল থেকে কিন্তু তাকে অপহরণ করে নিয়ে যায় এবং এর পরে কিন্তু আসলে পুলিশ এই যেই অপহৃত আসলে পিন্টু তাকে উদ্ধারের জন্য চেষ্টা চালায় এবং এক পর্যায়ে পাশের যে উপজেলা রয়েছে আদমদিঘি উপজেলা, সেই আদমদিঘি উপজেলার কুমারপাড়া থেকে কিন্তু এই যে সাদা রঙের মাইক্রোবাসটি যেটিতে করে আসলে পিন্টুকে অপহরণ করা হয়েছিল ও সেই সাদা রঙের হাইস মাইক্রোবাসে কিন্তু তার শ্বাসরোধ করা মরদেহ উদ্ধার করে এবং এই মরদেহ কিন্তু বর্তমানে দুপচাচিয়া থানায় রাখা হয়েছে এবং পুলিশ বলছে যে কিছুক্ষণ আগেই পিন্টুর যারা আত্মীয় স্বজন, তিনি আসলে নওগাঁর রানীনগর এলাকার বাসিন্দা, সেখান থেকে তারা এসেছেন এবং আত্মীয় স্বজনের উপস্থিতিতে কিন্তু তার মরদেহ সুরতল করার পরে কিন্তু আসলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে হাসপাতাল রয়েছে, সেখানে তার মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে এবং এই মাইক্রো বাসে যিনি চালক তাকেও কিন্তু আসলে পুলিশ প্রাথমিকভাবে আটক করেছে। তবে দুর্বৃত্তরা যারা ছিল, যারা আসলে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে পিন্টুকে অপহরণ করে, তারা কিন্তু ঘটনার স্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তাদের কাউকে এখন পর্যন্ত পুলিশ শনাক্ত বা গ্রেপ্তার করতে সক্ষম হয়নি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সামনে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে এখনো পর্যন্ত ও ঠিক কি জন্য বা কেন আসলে পিন্টুকে অপহরণ এবং পরে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে সেই বিষয়টি তারা এখনো নিশ্চিত হতে পারেননি। তবে তারা তদন্ত করছেন এবং পিন্টুর যারা স্বজনরা আছেন তারা আমাদেরকে বলছেন যে কোনো ধরনের কারোর সাথে কোনো শত্রুতা বা রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা আসলে পিন্টুর ছিল না। তবে তারা এই ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত গ্রেপ্তার এবং সুষ্ঠু বিচার দাবি করেছেন। তো বগুড়া থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম বগুড়ায়। আওয়ামী লীগের শাসনামলে র্যাবের টিএফআই সেলে ১৪ জনকে গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা, তারিক আহমেদ সিদ্দিক এবং সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তা সহ ১৭ জনের বিচার শুরু হবে কিনা জানা যাবে আজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ এ বিষয়ে আদেশের দিন ধার্য রয়েছে। এদিন আসামি পক্ষের অব্যাহতি চেয়ে আবেদনের বিষয়েও আদেশ দেবেন ট্রাইব্যুনাল। মামলার ১৭ আসামির মধ্যে গ্রেফতার ১০ সেনা কর্মকর্তাকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। এছাড়া ট্রাইব্যুনাল ২-এ কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা পলাতক মাহবুবুল আলম হানিফের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। নিয়ন্ত্রণে এসেছে রাজধানীর বাবুবাজারের আদিল টাওয়ারের আগুন। সকালে লাগা আগুন প্রায় পৌনে ১ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট। দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। রাজধানীর বাবুবাজারের আদিল টাওয়ারে আগুন লাগে মঙ্গলবার সকাল ৬টা ৪০ মিনিটের দিকে। ১৪ তলা ভবনটির ৬ষ্ঠ তলায় আগুনের সূত্রপাত।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। তাদের প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। 14 তলা ভবনটিতে আছে ব্যাংক, আবাসিক ফ্ল্যাট ও গুদাম, তবে নেই পর্যাপ্ত সিঁড়ি ও অগ্নি নির্বাপন ব্যবস্থা। আমি নামাজ পড়ে আইসা দেখি চিল্লাচিল্লি, পরে আইসা দেখলাম যে এই পাশ থেকে অনেক ধোঁয়া, মাইকিং করতেছে, তড়ি আমরা সব লোকজন নিয়ে বাইরে আসছি। নিচে ব্যাংক আছে, আন্ডারগ্রাউন্ডে গোডাউন আছে, কত গাড়ি পার্কিং আছে, মানে সবই আছে, কিন্তু এটার মধ্যে কোনো কিছু নিরাপত্তার আমি কোনো দেখি না। সিঁড়িগুলা বন্ধ করে সেটা দোকান করে দিছে। তো এখন দেখেন এই পাশে শুরু একটা রাস্তা, এই রাস্তা দিয়ে যদি ভিতরে আগুন লাগে এই বের হওয়ার অসম্ভব হয়ে দাঁড়াবে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে ফায়ার সার্ভিস। আগুন লাগার কারণ তাদের ভাষ্য অনুযায়ী বৈদ্যুতিক গোলযোগ বলছে, কিন্তু এই বিষয়ে আমরা ফায়ার সার্ভিস সিভিল ইউনিভার্সিটিটা একটা তদন্ত কমিটি গঠন করব। তদন্ত কমিটির মাধ্যমেই আমরা জানতে পারবো আগুনের কারণ এবং ক্ষতিটা। এর আগে গত সপ্তাহেও বাবুবাজার ব্রিজ সংলগ্ন এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের আগে এক ব্যক্তির নামে সিম সংখ্যা আরও কমাচ্ছে সরকার। 1 জানুয়ারি থেকে জাতীয় পরিচয়পত্র দিয়ে সর্বোচ্চ 5টি নতুন সিম নিতে পারবেন মোবাইল গ্রাহকরা। আর যাদের নামে 6 থেকে 10টি সিম কার্ড রয়েছে সেই সংখ্যাও 5-এ নামানো হবে ধাপে ধাপে। সরকারের এই সিদ্ধান্তে বরাবরের মতোই আপত্তি তুলেছেন মোবাইল অপারেটররা। শুভ খানের রিপোর্ট। রাস্তাঘাটে মোবাইল সিম কেনার সময় গ্রাহকের অজান্তেই বায়োমেট্রিক তথ্য সংরক্ষণ করছে কিছু অসাধু ব্যবসায়ী, যা দিয়ে অবৈধভাবে নিবন্ধন হচ্ছে অতিরিক্ত সিম। অনিয়মের বিষয়টি ধরা পড়েছে বিটিআরসির পর্যালোচনায়। নিয়ন্ত্রক সংস্থা দেখেছে একদিনেই একজন গ্রাহক 2-এর বেশি সিম কিনছেন, যা অস্বাভাবিক। এ অবস্থায় নির্বাচনের আগে মোবাইল কেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণে গেল জুলাইয়ে এক ব্যক্তির নামে সিম নেওয়ার সীমা 15 থেকে 10টিতে নামানো হয়। তারই ধারাবাহিকতায় 1 জানুয়ারি থেকে এই সীমা আরও কমাচ্ছে সরকার। বিটিআরসি বলছে নতুন বছরের প্রথম দিন থেকে একজন গ্রাহকের জাতীয় পরিচয়পত্র দিয়ে নতুন করে সর্বোচ্চ 5টি সিম নিবন্ধন করা যাবে। 1 জানুয়ারিতে যিনি নতুন করে যাবেন সিম রেজিস্ট্রি করতে, তার নামে 5টা বেশি সিম রেজিস্ট্রি করা হবে না। বিটিআরসির তথ্য মতে বর্তমানে দেশে 6,75,92,745 জন গ্রাহকের হাতে রয়েছে 18,80,00,000-এর বেশি মোবাইল সিম। এর মধ্যে 80% নামে আছে 1 থেকে 5টি সিম কার্ড, 6 থেকে 10টি সিম কার্ড আছে 1,20,00,000 গ্রাহকের। এই যে যার কাছে 10টা সিম রয়ে গেল, উনি যখন এই সিম রিপ্লেস করার জন্য যাবেন, তখন তাকে বলা হবে যে আপনি এটা রিপ্লেস করার আগে এটাকে 5টা নিচে নামিয়ে নিয়ে আসেন। নিয়ন্ত্রক সংস্থার নতুন সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া গ্রাহকদের মধ্যে। যাদের ভোটার আইডি হয় নাই তাদের জন্য কিনতে হবে, তো তারা কেমনি কিনবে? তাহলে একটা ফ্যামিলিতে আপনার বাবার থাকতে পারে, মায়ের থাকতে পারে, সেই হিসেবে যদি 4 জনের যদি এনআইডি থাকে তাহলে তো আপনি তো অলরেডি 20টা সিম ওখানেই তো রেজিস্ট্রেশন করতে পারছেন। তবে অসন্তোষ জানিয়েছে মোবাইল অপারেটররা। ল এনফোর্সমেন্ট এজেন্সি যে সিম কমালে ক্রাইম কমে যাবে, ইটস অ্যাকচুয়ালি নট দ্য কেস। সিমের দিকে না তাকিয়ে অন্যান্য ইস্যুগুলো যেটা আছে, যে আমাদের ডেটাবেসগুলোকে হার্ডেন করা। বাকি 3টা অপারেটর কিন্তু মার্কেটে টিকে থাকবে কিনা এটা আমার সন্দেহ আছে। আইওটি ডিভাইসের জন্য আলাদা নিবন্ধনের মাধ্যমে মোবাইল অপারেটরদের বিশেষ সিরিজের সিম বিক্রির অনুমোদন দেবে বিটিআরসি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। গেল 1 বছরে শুধু রংপুর জেলাতে 65টি হত্যাকাণ্ড হয়েছে। এছাড়া 100-এরও বেশি নারী ও শিশু নির্যাতন সহ নানা অপরাধে জনমনে ভয় আর আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যদিও আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে অপরাধ দমনে সতর্ক রয়েছেন তারা, তবে নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন অপরাধ দমনে আরও বেশি তৎপর হতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত রেদওয়ান হিমেলের রিপোর্টে। গত 6 ডিসেম্বর রংপুরের তারাগঞ্জে টাকার জন্য এক দম্পতিকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে এক যুবক। 10 আগস্ট একই উপজেলার বুড়িরহাটে ভ্যানচোর সন্দেহে গণপিটুনিতে নিহত হন রূপলাল ও প্রদীপ দাস নামে 2 ব্যক্তি। গেল 1 বছরে রংপুর জেলায় এমন 65টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এছাড়া একই সময়ে 37টি ধর্ষণ, 10টি অপহরণ, 55টি চুরি এবং নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে 104টি। এতে উদ্বেগ বেড়েছে জনমনে। কিভাবে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটাইলো
আমাকেও তো মারতে পারে, আমি এক জঙ্গলের বাড়িতে থাকি। সিআইডি আসছে, তারা ফরেন্সিক করেছে, তারা মামলা রুজু করেছে, কিন্তু মানে ফলপ্রসূ কোনো রেজাল্ট আমরা পাইনি। 6-7 মাস থেকে দেখা যাচ্ছে কোনো প্রশাসনের লোক এখানে দায়িত্ব পালন করে না, দিনও করে না, রাতেও করে না। আইন শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট বাহিনীগুলোকে আরও তৎপর হওয়ার আহ্বান নাগরিক সমাজের প্রতিনিধিদের। আইন শৃঙ্খলাটার একটা ব্যাপক একটা অবনতি আমরা দেখতেছি। আমাদের মনে হয় যে এখন দ্রুত একটা সময় যে এই আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে একটা কঠোর অবস্থানে নিয়ে আসা। যদিও পুলিশ বলছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবসময় কাজ করছেন তারা। কোনো অবস্থাতেই আইনের ফাঁক ফোকর কোনো অপরাধী পার পাবে না বলে আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, জনগণকে আশ্বস্ত করতে চাই। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতে দিনে ও রাতে পর্যাপ্ত পুলিশি টহলের পাশাপাশি বিট পুলিশিং কার্যক্রম চালুর দাবি জেলাবাসীর। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর সাইদনে ইসরায়েলি বিমান হামলায় একটি গাড়িতে থাকা অন্তত 3 জন নিহত হয়েছেন। অন্যদিকে যুদ্ধবিরতির মধ্যেও গাজা সিটিতে নেতানিয়াহু বাহিনীর আগ্রাসনে নিহত হয়েছেন অন্তত 2 জন। এছাড়া পূর্ব জেরুজালেমে একটি বাড়ি ভেঙেছে দখলদাররা, এতে অন্তত 13টি পরিবার ঘরছাড়া হয়েছে। একই সঙ্গে পশ্চিম তীরে নতুন করে আরও 6টি বাড়ি ভাঙার নোটিশ দিয়েছে ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলের শহর সাইদনের কাছে একটি গাড়িতে ইসরায়েলি বিমান হামলায় কয়েকজন নিহত হয়েছেন। দেশটির নিরাপত্তা সূত্র জানিয়েছে হামলার লক্ষ্যবস্তু ছিল একটি চলন্ত যান। এ ঘটনায় ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে নতুন করে উত্তেজনা বেড়েছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ইসরায়েলি হামলায় নিহত হচ্ছেন ফিলিস্তিনিরা। সর্বশেষ গাজা সিটিতে কয়েকজন নিহত হয়েছেন। উপত্যকাটির সিভিল ডিফেন্স জানিয়েছে মাত্র 24 ঘন্টায় তারা অ্যাম্বুলেন্স ও অগ্নি নির্বাপন কার্যক্রম সহ 65টি জরুরি উদ্ধার অভিযান চালিয়েছে। এছাড়া অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরায়েলি বাহিনী একটি আবাসিক ভবন গুঁড়িয়ে দিয়েছে। এতে বাস্তুচ্যুত হয়েছে 13টি ফিলিস্তিনি পরিবার। স্থানীয় কর্তৃপক্ষ জানায় চলতি বছর জেরুজালেমে এ ধরনের উচ্ছেদ অভিযান হয়েছে অন্তত 370 বার। একই সঙ্গে পশ্চিম তীরের হেব্রনের তারকুমিয়া এলাকায় 6টি ফিলিস্তিনি বাড়ি নতুন করে ভাঙার নোটিশ দিয়েছে ইসরায়েল। মানবাধিকার সংস্থাগুলো বলছে বসতি সম্প্রসারণ ও ভূমি দখলের কৌশল হিসেবেই বাড়ি ধ্বংসের পথ বেছে নিচ্ছে তেল আবিব। অন্যদিকে গাজার মিডিয়া অফিস দাবি করেছে ইসরায়েল 875 বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এতে নিহত হয়েছেন 411 জন, আহত হয়েছেন 1000-এর বেশি। এরই মধ্যে 7 অক্টোবরের হামলা নিয়ে তদন্ত কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এরই পরিপ্রেক্ষিতে নিজ দেশেই তাকে নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। নাদিম মারজান, সময় সংবাদ। খেলার খবর। লাকাতুরায় দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে সিলেট টাইটান্স। কাল দলের সঙ্গে যোগ দেবেন মোহাম্মদ আমির, আয়ুব ম্যাথিউস সহ দলের বেশিরভাগ বিদেশিরা। দেশি ক্রিকেটারদের নিয়েও আত্মবিশ্বাসী অধিনায়ক মেহেদী মিরাজ। দলের কাছ থেকে এবারের আসরের শিরোপা প্রত্যাশা সিলেটের ক্রীড়াপ্রেমীদের। লাকাতুরা থেকে নওশাদ আহমেদ চৌধুরীর ক্যামেরায় অপু বণিকের রিপোর্ট। রাজনৈতিক অস্থিরতা, দেশজুড়ে নানা অপ্রীতিকর ঘটনা, বিপিএল মাঠে গড়ানো নিয়ে জেগেছিল শঙ্কা। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারা। তবে সব জটিলতা কাটিয়ে 12তম আসর মাঠে গড়ানো কেবল সময়ের অপেক্ষা। উদ্বোধনী ম্যাচেই খেলবে স্বাগতিকরা। হোম গ্রাউন্ডে দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে সিলেট টাইটান্স। হেড কোচ সোহেল ইসলামের অধীনে পুরো দল ঝালিয়ে নিয়েছে ব্যাটিং, বোলিং আর ফিল্ডিং। আপাতত লোকাল ক্রিকেটারদের নিয়েই অনুশীলন করেছে সিলেট। শিগগিরই দলের সঙ্গে যোগ দেবেন বিদেশিরাও। এখনো ফরেন প্লেয়াররা আসেনি, বাট দেশি যারা লোকাল আছে তাদেরকে নিয়ে আমরা জাস্ট স্টার্টটা করলাম। আশা করি যে কালকে পরশু 2 দিনের ভিতরে সবাই টিমের ভিতরে জয়েন করবে। মোহাম্মদ আমির, মঈন আলী, সাইম আইয়ুব, ওমরজাই, ম্যাথিউস, যুক্তরাষ্ট্রের অ্যারন জোন্সকেও দলে ভিড়িয়েছে সিলেট টাইটান্স। দেশিদের মধ্যে মিরাজের সঙ্গে ইমন, আফিফ, জাকির হাসান। স্পিনে বড় নাম নাসুম আহমেদ। দল নিয়ে আত্মবিশ্বাসী অধিনায়ক মেহেদী মিরাজ। এখন শুধু একটা ভালো শুরুর অপেক্ষা। টিম কম্বিনেশন খুব ভালো আছে। আপনি দেখেন কম্বিনেশন যেটা আমি বলেছি যে আপনি সিলেটের যদি প্লেয়ার দেখেন যে যারা টপ প্লেয়ার তারাই কিন্তু সিলেট টিমে আছে এবং যারা স্টিল ন্যাশনাল টিমে খেলছে। আপনি যদি দেখেন যে নাসুম বাংলাদেশের হয়ে যেভাবে টি20 খেলছে, ও এবার সিলেটের হয়ে খেলছে। আপনার খালেদ, ইবাদত, আফিফ, এই টুর্নামেন্ট দিয়ে ওর জন্য এটা একটা শুভযাত্রা হতে পারে এবং এখানে পারফর্ম করলে ওর জন্য আবার ন্যাশনাল টিম ইজি হয়ে যেতে পারে। জাকির হাসান, ও যেভাবে আগ্রহ, কিভাবে রান করবে আমি দেখেছি, প্র্যাকটিস করেছি। আমার কাছে এই জিনিসগুলো ভালো লেগেছে। এখন পর্যন্ত কোনো বিপিএল শিরোপা যায়নি সিলেটের ঘরে, তবে এবারের দলটা দেখাচ্ছে স্বপ্ন। সিলেটবাসীর প্রত্যাশাও তাই অনেক বড়। যেহেতু আমাদের সিলেটের ছেলেরা খেলবে, আমাদের তাদের কাছে প্রত্যাশা বেশি। এছাড়াও পাকিস্তানের আমির আছেন, অনেক ফরেন সেলিব্রিটি প্লেয়াররা আছেন।
মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সিতে সিলেট এগিয়ে যাবে এবং সিলেট টাইটান্স কাপ নেবে। শুরু যেহেতু সিলেট থেকে, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম থেকে হচ্ছে, সেই ট্রফিটা আবার সিলেটেই ফিরে আসবে। টুর্নামেন্টের প্রথম দিনেই রাজশাহী ওয়ারিয়র্সের মুখোমুখি হবে সিলেট টাইটান্স। ঘরের মাঠ 12তম আসরের উদ্বোধনী ম্যাচ। স্বাগতিকদের স্বপ্ন অনেক বড়, তবে লম্বা পথ পাড়ি দিতে হবে সিলেট টাইটান্সের। তাই তো শেষ মুহূর্তে অনুশীলনটা করে নিচ্ছেন তারা সিলেট আউটার এই গ্রাউন্ডে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে। অপু বণিক, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নির্বাহী আদেশে খালাসের প্রস্তাবে সাড়া না দিয়ে আইনি লড়াইয়ে মামলামুক্ত তারেক রহমান 25 ডিসেম্বর দেশে ফিরছেন নিরপরাধ ব্যক্তি হিসেবে। তেপান্নটি ব্যাংক হিসাবে 8 বছরে লেনদেন 127 কোটি টাকা। হাদিকে হত্যার আগে বিপুল অঙ্কের অর্থ জমা ও উত্তোলন শুটার ফয়সালের অবৈধ লেনদেনের তথ্য খুঁজছে সিআইডি। এবং বগুড়ার দুপচাচিয়ার শোরুম থেকে অপহরণের শিকার ব্যবসায়ীর মরদেহ উদ্ধার। অস্ত্রের মুখে তুলে নেওয়া হয় মাইক্রোবাসে। শ্বাসরোধে হত্যার পর ফেলে রাখা হয় আদমদীঘিতে। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এ সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন ফরহাদুর রহমান। ধন্যবাদ রোজা। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।